সৃজন 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 বাথরুম থেকে সবে মাত্র বেরিয়েছে। আলিশাকে ওইভাবে আসতে দেখে সৃজনও তাড়াতাড়ি আলিশার দিকে দৌড়ে আসে। আসতে পড়ে যাবে তো। সৃজন সৃজন কি হয়েছে তোমার? এরকম করছো কেন? জল খাবে? সৃজন বাইরে রক্ত। কোথায় রক্ত? আমার সাথে চলো তুমি। আলিশা সৃজনকে বাইরে নিয়ে এসে বলে, এই দেখো। কথাটা বলে দেওয়ালের দিকে তাকিয়ে আলিশা অবাক হয়ে যায়। storylover.বাংলাতে আজকে শুনবেন ভূতের বাড়ি। গল্প পাঠে থাকবে সানি, আশা আর গৌরব। শুরু হচ্ছে ভূতের বাড়ি। স্যার অফিস থেকে এই বাড়িটাই আপনাদের থাকার জন্য দিয়েছে। চারদিকে যা অবস্থা দেখে তো মনে হচ্ছে বাড়িটা অনেক বছর ধরে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, এটা অনেক বছরের পুরনো বাড়ি। আমাদের কোম্পানি আপনাদের থাকার জন্য কিনে নিয়েছে। কিন্তু শঙ্করবাবু, এত নোংরার মধ্যে আমরা থাকবো কি করে? ম্যাডাম, ঘরের ভিতরটা লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছি, বাইরেটা শুধু পরিষ্কার করানো বাকি আছে। আমি কালকেই বাইরেটা পরিষ্কার করিয়ে দেব। আপনারা এখন ভেতরে চলুন। সৃজন কলকাতার একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার। অনেক জায়গাতেই ওদের ব্রাঞ্চ আছে। লক্ষ্মীকান্তপুরেও ওদের একটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চের স্টাফদের ঠিকঠাক ট্রেনিং না থাকায় অফিসটা প্রায় বন্ধ হতে চলেছে। অফিসের উন্নতির জন্য কোম্পানি থেকে সৃজনকে এখানে পাঠানো হয়েছে। সৃজন ও স্ত্রী আলিশাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, কারণ আলিশা প্রেগনেন্ট। কলকাতার বাড়িতে আলিশার খেয়াল রাখার মতো কেউ নেই। সৃজনের বাবা মা গ্রামের বাড়িতে থাকেন, আর আলিশার বাবার বাড়ি মেদিনীপুরে। তাই সৃজন ঠিক করেছে স্ত্রীকে নিজের কাছে রেখে ওর খেয়াল রাখবে। শঙ্করবাবু এখানের অফিসের দেখাশোনা করেন। কোম্পানি ওনার উপর সৃজনদের থাকার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব দিয়েছে। স্যার, ম্যাডাম, চলুন আপনাদের বাড়িটা ভালো করে দেখিয়ে দিই। আলিশা, তুমি ওনার সাথে গিয়ে বাড়িটা দেখো, আমি ফোনে কথা বলে আসছি। আচ্ছা শঙ্করবাবু, চলুন আমরা সব ঘরগুলো দেখে আসি গিয়ে। বাড়িটা একতলা, 3টে বেডরুম, একটা ডাইনিং, রান্নাঘর আর ডাইনিং রুমে একটা বাথরুম আছে। কিছুক্ষণ পরে আলিশা আর শঙ্করবাবু পুরো বাড়িটা দেখে ফিরে আসে। কি গো, তোমার বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, তা তো হয়েছে, কিন্তু 3টে বেডরুমের মধ্যে একটাওতে বাথরুম নেই। এই ডাইনিং হলেই একটা মাত্র বাথরুম রয়েছে। ও, বেডরুমের মধ্যে বাথরুম নেই? তাহলে তো তোমার খুব অসুবিধা হবে। শঙ্করবাবু, এটা ছাড়া কি অন্য কোনো বাড়ি পাওয়া যাবে না? না স্যার, এই বাড়িটাই আপনাদের থাকার মতো, আর যেগুলো আছে সেখানে আপনারা থাকতে পারবেন না। সৃজন, বাদ দাও, কয়েকটা মাসেরই তো ব্যাপার, আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে জিনিসগুলো গুছিয়ে নে, তারপর আমি একবার অফিস গিয়ে ঘুরে আসবো। চলুন স্যার, আমিও আপনাদের হাতে হাতে সাহায্য করি। শঙ্করবাবু আগেই আসবাবপত্র, বাসন, গ্যাস সমস্ত কিছু দিয়ে ঘর সাজিয়ে রেখেছিলেন। বাকি ওদের জামা কাপড় আর টুকটাক 3জনে মিলে গুছিয়ে নেয়। স্যার, বাসন মাজা, ঘর মোছার লোক তো আমি ঠিক করে রেখেছি। রান্নার লোক কি আপনাদের লাগবে? না না, রান্না আমি নিজেই করব। না, তোমাকে রান্না করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে বসে থাকবে। আমি কি অসুস্থ যে সারাক্ষণ শুয়ে বসেই থাকবো? তোমার এই অবস্থায় কাজকর্ম করার দরকার নেই। শঙ্করবাবু, আপনি রান্নার লোক ঠিক করুন। ঠিক আছে স্যার, কাল থেকে রান্নার লোক এসে রান্না করে দিয়ে যাবে। কিন্তু আজকে আমরা কি খাবো? শঙ্করবাবু, এখানে কোথাও ভাতের হোটেল নেই? স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, আজকে আমার বাড়ি থেকে আপনাদের জন্য খাবার আসবে। এ মা, এইসবের কোনো দরকার ছিল না, আমিই তো রান্না করে নিতে পারতাম। কি যে বলেন ম্যাডাম, আমি থাকতে আপনারা অত দূর থেকে এসে রান্না করে খেতে যাবেন কেন? স্যার, আপনি কি অফিসের দিকে যাবেন? হ্যাঁ যাব, আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। সৃজন ফ্রেশ হয়ে আলিশাকে রেস্ট নিতে বলে অফিসে চলে যায়। সৃজনরা চলে যাবার পর আলিশা স্নান করে উঠোনে আসে জামা কাপড় মিলতে। জামা কাপড় মিলে আলিশা ঘরে যেতে যাবে, তখনও দেখে উঠোনের এক পাশে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ওর দিকেই তাকিয়ে আছে।
আলিশা মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়েটিকে ওইভাবে পালিয়ে যেতে দেখে আলিশা অবাক হয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। তারপর ও ঘরে ঢুকে যায়। দুপুরে সৃজন অফিস থেকে ফিরলে ওরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। এই, আমাদের বাড়ি থেকে তোমাদের অফিসটা কত দূরে? বেশি দূর না, পায়ে হেঁটে ওই 10 মিনিট মতো। কাছেই তো। হ্যাঁ। অফিসে কতজন স্টাফ আছে? সব মিলিয়ে 20 জন হবে। তবে এরা ইন্স্যুরেন্সের ব্যাপারে ঠিকঠাক কিছুই জানে না। এদের সবাইকে কাজটা ভালো করে শেখাতে হবে। এর সাথে আরও কয়েকজন স্টাফও নিতে হবে। তাহলে তো তোমার প্রচুর কাজের চাপ হবে। তা হবে। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তা হয়নি। তবে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জানো তো? কেন, কি ঘটেছে? আলিশা দুপুরের বাচ্চা মেয়েটির কথা বলে। সৃজন পুরো কথা শোনার পর বলে, বাচ্চাটি মনে হয় এখানে খেলতে আসে। তোমাকে দেখে ভয় পালিয়েছে। আমিও সেটাই ভাবলাম। তুমি একটু ঘুমিয়ে নাও। অনেকটা জার্নি করে এসেছো, ঘুমালে শরীরটা ভালো লাগবে। তুমি ঘুমাবে না? না, আমি একটু ল্যাপটপে কাজ করব। আলিশা ঘুমিয়ে যায়। সৃজন ল্যাপটপে অফিসের কাজ করে। সন্ধে 6টার সময় সৃজন আলিশাকে ডেকে তোলে। এই কি গো, সন্ধ্যা হয়ে গেছে, এবার উঠে পড়ো। আলিশা ঘুম থেকে উঠে পড়ে। তারপর ও হাত মুখ ধুয়ে রান্নাঘরে যায় চা বানাতে। রান্নাঘরে যেখানে গ্যাস আছে তার সামনে একটা জানালা রয়েছে। জানালা দিয়ে বাইরের উঠোনটা দেখা যায়। আলিশা আলো জ্বালিয়ে বাটিতে চায়ের জল নিয়ে গ্যাসে বসিয়ে দেয়। জানালাটা খোলাই ছিল, ওই দিকে ওর চোখ যায়। সাথে সাথে আলিশার গা শিউরে ওঠে। ও ভয় পেয়ে যায়। আলিশা সৃজনকে ডাক দেয়, সৃজন, সৃজন, এইদিকে তাড়াতাড়ি এসো। সৃজন আলিশার ডাকে রান্নাঘরে আসে। এই কি হয়েছে? ওই দিকে দেখো। সৃজন জানালার দিকে তাকায়। প্রথমে সৃজনও একটু ঘাবড়ে যায়। তারপর ও জানালার কাছে এগিয়ে যায়। সৃজন ভালো করে দেখে ওখানে একদলা মাংস আর কাঁচা রক্ত পড়ে আছে। এখানে এইসব কিভাবে আসলো? তুমি ভয় পেও না, বিড়াল হয়তো এগুলো মুখে করে নিয়ে এসছে। তুমি ডাইনিংয়ে গিয়ে বসো, আমি এগুলো পরিষ্কার করে চা বানিয়ে নিয়ে আসছি। আলিশা ডাইনিং হলে গিয়ে বসে। সৃজন জানালার মাংস আর রক্ত পরিষ্কার করে কিছুক্ষণের মধ্যে চা করে নিয়ে আসে। দুজনে চা খায়। সৃজন আলিশার ভয় কাটানোর জন্য ওর সাথে অনেক গল্প করে। তারপর রাতের খাবার খেয়ে ওরা শুতে যায়। কাল থেকে তো রান্নার মাসি আসবে রান্না করার জন্য। তুমি কিন্তু সকাল সকাল উঠে বাজারটা করে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি তাহলে আমাকে সকালে ডেকে দিও। এখন ওই দিকে একটু সরে দাঁড়াও, আমি বিছানাটা পরিষ্কার করি। নাও, এবার শুয়ে পড়ো। এ বাবা, আমি তো খাবার জল আনতেই ভুলে গেছি। একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি জলটা নিয়ে আসি। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমিই যাচ্ছি। জলও আনবো আর বাথরুম থেকেও একটু ঘুরে আসবো। ঠিক আছে, লাইটগুলো জ্বালিয়ে যাও। আলিশা বেডরুম থেকে বেরিয়ে আসে। ওদের বেডরুমের আগে আরও একটা ঘর আছে। তারপর কিছুটা আসলে ডাইনিং রুম, তারপর রান্নাঘর, রান্নাঘরের পাশে বাথরুম, তারপর আরও একটা ঘর আছে। আলিশা ডাইনিংয়ে এসে লাইট জ্বালিয়ে বাথরুমে যায়। আলিশা বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘর থেকে জলের বোতলটা নিয়ে যেই বেরোতে যাবে তখন রান্নাঘর আর ডাইনিংয়ের আলোটা নিভে যায়। আবার লাইটটা জ্বলে ওঠে, আবার নেভে, আবার জ্বলে। এইভাবে হতে থাকে। আলিশা বোঝার চেষ্টা করে এই রকম কেন হচ্ছে। হঠাৎ আলিশা শুনতে পায়, চলে যায় এখান থেকে। আলিশার মনে হয় ঠিক ওর পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। আলিশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। তাও সাহস করে আস্তে আস্তে পিছনে ফিরে তাকায়। না, রান্নাঘরে ও ছাড়া তো আর কেউ নেই। হঠাৎ ওর কাঁধে কেউ হাত দেয়। কে? আলিশা পিছন ফিরে তাকায়। আমি? ভয় পেলে নাকি? তুমি এখনো শোওনি? শুয়ে পড়েছিলাম তো, তোমার যেতে এত দেরি হচ্ছে দেখে চলে আসলাম। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আলিশা খেয়াল করে লাইটগুলো তো ঠিকঠাক জ্বলছে। একটু আগে যেমন একবার জ্বলছিল আবার নিভে যাচ্ছিল, কই এখন তো তেমন আর হচ্ছে না। সৃজন আলিশাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে, আরে কি গো, এখানে দাঁড়িয়ে আছো কেন বললে না তো? না,
এমনিই দাঁড়িয়েছিলাম, চলো ঘরে যাই। ওরা রুমের দিকে যায়। রান্নাঘরে একটা ছায়ামূর্তির জ্বলন্ত দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে সৃজন অফিসে চলে যায়। আলিশা রান্নাঘরে টুকটাক কাজ করছিল। রান্নাঘরের জানালাটা খোলাই ছিল। কাজ করতে করতে আলিশার চোখ উঠোনের দিকে যায়। ও দেখে কালকের সেই বাচ্চা মেয়েটা উঠোনে একা একা খেলছে। আলিশা রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে মেয়েটির কাছে যায়। এই যে মামুনি, তুমি এখানে একা একা কি করছো? আলিশার কথা শুনে বাচ্চাটি আলিশার দিকে ফিরে তাকায়। বাচ্চাটি আলিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপরও পালিয়ে যেতে যাবে। আলিশা ওকে ধরে ফেলে। তুমি পালাচ্ছ কেন? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। সে তো যাবে, তার আগে বলো তোমার নাম কি? মা অচেনা কারোর সাথে কথা বলতে না করেছে। তোমার মা ঠিক কথা বলেছে, তবে আমরা যদি একে অপরের সাথে পরিচয় করে নিই তাহলে তো আর অচেনা থাকবো না। এবার বলো তোমার নাম কি? তিতলি। বাহ, তোমার নাম তো খুব সুন্দর। তবে আমি কিন্তু তোমাকে মামুনি বলেই ডাকবো। আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে নতুন আন্টি বলেই ডেকো। নতুন আন্টি? তুমি এই বাড়িতে নতুন এসেছো? কালকেই এসেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এখানেই। আলিশা বাচ্চাটির কথা শুনে অবাক হয়ে যায়। ও বাচ্চাটিকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই সময় বাচ্চাটি আলিশাদের উঠোনের পাশ দিয়ে একটা সরু রাস্তায় গেছে। সেই দিকে তাকিয়ে একটু ভয় পেয়ে যায়। আলিশাও সাথে সাথে সেই দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। নতুন আন্টি, মা ডাকছে, আমি যাই। কথাটি বলেই বাচ্চাটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আলিশা মনে মনে ভাবে, কই, সে তো কারোর ডাক শুনতে পায়নি, তাহলে বাচ্চাটি কিভাবে শুনলো? তারপর আলিশা ঘরের ভেতরে চলে যায়। সন্ধেবেলায় সৃজন বাড়ি ফেরে। আলিশা সৃজনকে খাবার জল দেয়। এখানে একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না। জানো, আজকে আবার সেই বাচ্চা মেয়েটি এসেছিল। ও তাই? তো আজকেও কি তোমাকে দেখে পালালো? হ্যাঁ, পালাতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে ধরে ফেলি। মেয়েটা খুব মিষ্টি, জানো তো। ভালোই হলো, এই অচেনা জায়গায় তুমি একটা সঙ্গী পেলে। ঠিকই বলেছ। আচ্ছা, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার টিফিনের ব্যবস্থা করি। আলিশা রান্নাঘরে যায়। সৃজনও রুমে ফ্রেশ হতে চলে যায়। আলিশা ঠিক করে ও টিফিনে চাউমিন বানাবে। ও কড়াইতে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে সবজি কাটতে থাকে। সবজি কাটতে কাটতে ও জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। ও দেখে উঠোনের মাঝখানে কেউ একজন ওর দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। উঠোনটা অন্ধকার থাকায় মানুষটিকে ভালো করে দেখা যাচ্ছে না। কে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য আলিশা উঠোনের আলোটা জ্বেলে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেও কাউকে দেখতে পায় না। আলিশা মনে মনে ভাবে, এখানেই তো ছিল, লাইট জ্বালাতে দেখে কি পালিয়ে গেল? ও ভাবে কোনো চোর বা বদমাইশ লোক ছিল না তো। কথাটা মাথায় আসতেই আলিশা তাড়াতাড়ি করে ঘরে যাবে বলে পিছন ঘুরতেই ও আটকে ওঠে। ওদের ঘরে ঢোকার দরজার ঠিক পাশের দেওয়ালে বড় বড় করে লেখা আছে, এখান থেকে চলে যা। আর লেখাগুলোর গা বেয়ে টাটকা রক্ত পড়ছে। তাই দেখে আলিশা ভয়ে সৃজনকে ডাকতে ডাকতে ঘরের ভেতর দৌড়ে যায়। সৃজন, 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 সৃজন। সৃজন বাথরুম থেকে সবে মাত্র বেরিয়েছে। আলিশাকে ওইভাবে আসতে দেখে সৃজনও তাড়াতাড়ি আলিশার দিকে দৌড়ে আসে। আসতে, পড়ে যাবে তো। সৃজন, সৃজন। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? জল খাবে? সৃজন, বাইরে রক্ত। কোথায় রক্ত? আমার সাথে চলো তুমি। আলিশা সৃজনকে বাইরে নিয়ে এসে বলে, এই দেখো। কথাটা বলে দেওয়ালের দিকে তাকিয়ে আলিশা অবাক হয়ে যায়। দেওয়াল তো পুরো পরিষ্কার, কোথায় গেল সেই রক্তে লেখা কথাটা? এরই মধ্যে কি কেউ এসে দেওয়ালটা মুছে দিয়ে গেল? কোথায় গেল লেখাটা? এখানেই তো রক্ত দিয়ে লেখা ছিল। কি লেখা ছিল? এখান থেকে চলে যা। কিন্তু আমি বুঝতে পারছি না লেখাটা কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে গেল কি করে। ঠিক আছে, তুমি শান্ত হও, এখন ঘরে চলো। সৃজন আলিশাকে ঘরে নিয়ে এসে বসায়, তারপর ওকে জল দেয়।
আলিশা জল খেয়ে আবারও বলে, সৃজন তুমি বিশ্বাস করো, ওই দেওয়ালেই লেখাটা ছিল। তুমিও তো উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। আচ্ছা, তুমি তো টিফিন বানাতে গেছিলে, হঠাৎ বাইরে গেলে কেন? আলিশা তখন সৃজনকে পুরো ঘটনাটা খুলে বলে। আলিশার কথাগুলো শোনার পরে সৃজন বলে, আমার মনে হয় এইসব করে কেউ আমাদের ভয় দেখাতে চাইছে। কে কে ভয় দেখাবে আমাদের? আর তাতে লাভ কি তার? আমি শঙ্করবাবুর মুখে শুনেছি এই বাড়িটা বহুকাল ফাঁকা ছিল। হয়তো সেই সময় গোপনে এই বাড়িতে কেউ থাকতো, অথবা এটাও হতে পারে কোনো বেআইনি কাজ করতো। আমরা এখানে এসে পড়ায় তাদের সমস্যা হচ্ছে, তাই আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। যদি এমনটা হয় তাহলে তো তারা আমাদের ক্ষতি করে দিতে পারে। তা পারে। শোনো, তুমি একা একা বাইরে বেরোবে না, ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবে। আমি শঙ্করবাবুকে কালকে বলবো তোমার সাথে সারাদিন থাকার জন্য একটা মহিলার ব্যবস্থা করে দিতে। আমার খুব ভয় লাগছে সৃজন। যতক্ষণ আমি আছি তোমার কোনো ভয় নেই। এখন এসব চিন্তা মাথা থেকে বার করে দাও, না হলে শরীর খারাপ হয়ে যাবে। তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদের বেবিও তো ভালো থাকবে না। নাও, এখন একটু স্মাইল করো তো দেখি। সৃজনের কথায় আলিশা হাসে ঠিকই, কিন্তু কেন জানি না ওর মনে একটা অজানা ভয় বাসা বেঁধেছে। সৃজন আলিশার মন ভালো করার জন্য আলিশার মাকে ফোন করে আলিশার সাথে কথা বলায়। আলিশা ওর বাবা মা দুজনের সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। ওর এখন মনটা পুরো হালকা হয়ে গেছে। এরপর ওরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আলিশা বেডরুমে বসে গল্পের বই পড়ছিল। হঠাৎ ড্রেসিং টেবিলে রাখা জলের বোতলটা নিচে পড়ে যায়। আলিশা চমকে ওঠে। ও খাট থেকে নেমে বোতলটা তুলে টেবিলে রেখে খাটে ফিরে এসে আবার গল্পের বই পড়তে শুরু করে। ঠিক তখনই আবারও বোতলটা পড়ে যায়। আলিশা বোতলটা তুলে রেখে খাটের দিকে পা বাড়াতে যাবে, বোতলটা আবারও নিচে পড়ে যায়। এইবার আলিশার ভয় হতে শুরু করে। ও খেয়াল করে বাইরে তো হাওয়া হচ্ছে না, তাহলে বোতলটা বারবার কিভাবে পড়ে যাচ্ছে। আলিশার মাথায় যখন এই সব কথাগুলো ঘুরছে, ঠিক তখনই ও ছাড়া ওই ঘরের মধ্যে অন্য কারোর উপস্থিতি আলিশা টের পায়। সাথে সাথে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। আলিশা পেছন ফিরে তাকায়। ও দেখে ওর থেকে কিছুটা দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আলিশা ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। ওর সারা শরীর কাঁপছে, ঘেমে ভিজে গেছে। ও কি করবে কিছু ভেবে পায় না। মহিলাটি এতক্ষণ ওর দিকে হিংসাক্তভাবে তাকিয়েছিল, এইবার ওর দিকে আস্তে আস্তে এগোতে থাকে। আলিশা পেছনে খাটের দিকে সরতে থাকে। এইবার মহিলাটি বিকট আওয়াজ করে আলিশার উপর ঝাঁপিয়ে পড়ে। আলিশা প্রচন্ড জোরে চিৎকার করে উঠে পড়ে। সৃজন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। আলিশাকে এভাবে চিৎকার করে বিছানার উপর উঠে বসতে দেখে ওর কাছে দৌড়ে যায়। কি হয়েছে? এইভাবে চিৎকার করলে কেন? আলিশা এবার ভালো করে চারিদিকটা দেখে নেয়। সৃজন ছাড়া আর কাউকে ও দেখতে পায় না। ও বুঝতে পারে এতক্ষণ ও স্বপ্ন দেখছিল। কি গো, কিছু না বলে চারদিকে কি দেখছো? আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? থাক, বাদ দাও। কিন্তু তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। আজকে কলকাতা থেকে আমাদের স্যার আসছেন, তাই তাড়াতাড়ি যেতে হচ্ছে। কালকে তোমাকে এটা বলতে ভুলে গেছিলাম। তুমি একটু বসো, আমি তাড়াতাড়ি তোমাকে টিফিন বানিয়ে দিচ্ছি। না না, তোমাকে কিছু করতে হবে না। ওই অফিসের কাছে যে হোটেলটা আছে না, ওখানেই খেয়ে নেবো। তুমি মুখ ধুয়ে টিফিন করে নাও, আর সাবধানে থেকো। আমি বেরোলাম। হ্যাঁ। সৃজন অফিসে চলে যায়। সৃজন যাওয়ার কিছুক্ষণ পর রান্নার মাসি এসে রান্না করে চলে যায়। আলিশা টিফিন করে ডাইনিংয়ে বসেছিল, তখন তিতলি আসে। নতুন আন্টি, তুমি কি করছো? আমি বসে আছি মামুনি, তুমি আমার কাছে এসে বসো। তিতলি আলিশার কাছে যায়। আলিশা ওকে নিজের কোলে বসায়। মামুনি, তুমি কি খাবে বলো? না, কিছু খাবো না। তুমি আমার সাথে লুকোচুরি খেলবে? খেলবো। আমি তাহলে লুকাই, তুমি আমাকে খোঁজো। আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9 10। আন্টি, আমি আসছি তোমাকে খুঁজতে। তিতলি আলিশাকে খুঁজতে শুরু করে।
কিছুক্ষণ খোঁজার পর আলিশাকে খুঁজে পেয়ে যায়। মামনি, তুমি তো আমাকে অনেক তাড়াতাড়ি খুঁজে ফেলেছ। এখন তাহলে তুমি গিয়ে লুকাও, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনছি। তিতলি তো খুব আনন্দের সাথে লুকোতে যায়। আলিশা চোখ বন্ধ করে 1 2 গুনতে থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। মামনি, তুমি লুকিয়েছ তো? আমি তোমাকে খুঁজতে আসছি। আলিশা তিতলিকে প্রথমে সারা ঘরে খোঁজে, তারপরও বাইরে এসে এদিক ওদিক খোঁজে, কিন্তু তিতলিকে আলিশা কোথাও খুঁজে পায় না। তারপর ও বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেদিকটাই যায়। ওদিকটায় গিয়েও অবাক হয়ে যায়। ও দেখে ওদেরই বাড়ির পেছনের দিকে একটা দরজা আছে, সেটা অর্ধেকটা খোলা। আলিশা দরজাটাকে ঠেলে ভেতরে যায়। ও তিতলির কান্না শুনতে পায়। মা, আমি যাই না নতুন আন্টির সাথে খেলতে, আন্টি খুব ভালো। বাইরে থেকে কিছুটা আলো ঘরের ভেতরে পড়েছে। সেই আলোয় আলিশা দেখতে পেল ভেতরে সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামলে একটা ঘর আছে। ওই অবধি আলোটা ভালোভাবে না যাওয়ায় ও পরিষ্কার কিছু দেখতে পাচ্ছে না। আলিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তিতলিকে ডাকতে লাগলো, মামনি, মামনি। মা, ওই দেখো নতুন আন্টি এসেছে। আলিশার মনে হলো কোনো ছায়ামূর্তি তিতলির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আলিশা বুঝলো উনি তিতলির মা। আলিশা কিছু একটা বলতে যাবে, হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। আলিশা চমকে পিছন ফিরে তাকায়। দরজা বন্ধ হয়ে যাওয়ায় ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়। আলিশা তিতলির মাকে ঘরের লাইট জ্বালানোর কথা বলার জন্য সামনে ঘুরতেই ওর ঠিক চোখের সামনে 2 জোড়া লাল টকটকে চোখ দেখে ও আতঙ্কে চিৎকার করে ওঠে। দুপুরবেলায় সৃজন অফিস থেকে বাড়ি ফিরে আসে, সাথে শঙ্কর বাবুও এসেছেন। সৃজন বাড়ির সামনে এসে দেখে দরজা খোলা। ও তাড়াতাড়ি করে আলিশাকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। আলিশা, আলিশা, কোথায় তুমি? এইভাবে ঘরের দরজা খুলে রেখেছো কেন? সৃজন কথাগুলো বলতে বলতে বেডরুমে যায়, কিন্তু আলিশাকে বেডরুমে দেখতে পায় না। তারপর বাথরুম, রান্নাঘর সব জায়গায় খুঁজে চিন্তিত মুখে বাইরে বেরিয়ে আসে। শঙ্করবাবু উঠোনেই দাঁড়িয়েছিলেন। কি হয়েছে স্যার, আপনাকে চিন্তিত লাগছে? আলিশা ঘরে নেই। ঘর খোলা রেখে ও যে কোথায় গেল বুঝতেই পারছি না। চলুন বাড়ির চারপাশে খুঁজে দেখি। সৃজন আর শঙ্করবাবু আলিশাকে খুঁজতে খুঁজতে ওই দরজার কাছে আসে। বাড়ির পিছনে এরকম একটা দরজা দেখে ওরা দুজনেই একে অপরের দিকে তাকায়। তারপর ওরা দরজা খুলে ভেতরে যায়। ভেতরটা অন্ধকার দেখে ওরা ফোনের আলো জ্বালিয়ে ঘরটার চারপাশে ফেলে। সৃজন দেখে আলিশা মাথা নিচু করে ঘরের একটা কোণায় বসে আছে। সৃজন আলিশার কাছে যায়। তুমি ঘরে দরজা খুলে রেখে সেখানে কি করছো? যেন তোমাকে দেখতে না পেয়ে কত চিন্তায় পড়ে গেছিলাম। চলো ঘরে চলো। আলিশা কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। সৃজন ওর হাত ধরে বলে, কি হলো, ওঠো। আমার হাতটা ছেড়ে দে, আমি এখানেই থাকবো। এই তোমার গলার আওয়াজটা এরকম হলো কি করে? তোমার কি শরীর খারাপ? শঙ্করবাবু এতক্ষণ সবটা দেখছিলেন। হঠাৎ ওনার মনে পড়ে যায় বাড়িটা যখন উনি পরিষ্কার করাচ্ছিলেন লোক দিয়ে, তখন এখানকার কিছু লোক ওনাকে ডেকে বলেছিল এই বাড়িতে নাকি ভূত আছে, এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। তখন উনি কথাগুলোকে পাত্তা না দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন আলিশাকে দেখে ওনার মনে হচ্ছে আলিশার ওপরে কোনো অশরীরী ভর করেছে। উনি সৃজনের হাত ধরে টেনে এনে বলেন, স্যার, ম্যাডামের শরীরে কোনো অশরীরী প্রবেশ করেছে। আমাদের এক্ষুনি একটা ওঝা ডেকে নিয়ে এসে অশরীরীকে ম্যাডামের ভেতর থেকে বের করতে হবে। সৃজন বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘরের লাইটগুলো জ্বলে উঠে দপদপ করতে থাকে। সেই সাথে একটা পচা দুর্গন্ধ ওদের নাকে আসতে থাকে। ওরা পকেট থেকে রুমাল বের করে তাড়াতাড়ি নাকে চাপা দেয়। স্যার, এখানে থাকা ঠিক হবে না, চলুন এখান থেকে। কোথায় যাবি তোরা? এই ঘর থেকে তোরা আর বেঁচে ফিরতে পারবি না, তোরা সবাই মরবি।
কথাটা শোনা মাত্র ওরা দুজনেই আলিশার দিকে তাকায়। আলিশা মাথা নিচু করেই বসেছিল। এইবার ও মুখ তুলে ওদের দিকে তাকায়। ওর চোখ দুটো লাল, মুখটা পুরো ফ্যাকাশে হয়ে আছে, মুখের উপর শিরাগুলো সব ফুটে উঠেছে। ওকে দেখে মনে হচ্ছে একটা মৃত মানুষ ওদের সামনে বসে আছে। কি বিভৎস ভয়ানক লাগছে আলিশাকে দেখতে। শঙ্করবাবু আতঙ্কে দৌড়ে ঘর থেকে বের হতে যাবে, সেই সময় দরজাটা দুম করে বন্ধ হয়ে যায়। আর শঙ্করবাবু সিঁড়ির উপর আছাড় খেয়ে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। সৃজন শঙ্করবাবুর কাছে যাওয়ার আগে আলিশা ঝড়ের বেগে শঙ্করবাবুর কাছে গিয়ে মাথা থেকে বেয়ে পড়া রক্ত আঙুল দিয়ে চেটে চেটে খেতে লাগে। শঙ্করবাবু আতঙ্কে সৃজনকে বলে ওঠেন, বাঁচান বাঁচান স্যার আমাকে। আলিশা, এইসব কি করছো? এদিকে আসো। আলিশা সৃজনের দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বিশ্রীভাবে হেসে ওঠে। তারপর ও হাসি থামিয়ে শঙ্করবাবুর দিকে ঘুরে ওনার গলায় কামড় বসিয়ে দেয়। শঙ্করবাবু নিজের সমস্ত শক্তি দিয়ে আলিশাকে ঠেলে সরানোর চেষ্টা করতে থাকে। সৃজন ওর জায়গা থেকে নড়তে পারে না। ও অসহায়ের মতো আলিশাকে বারে বারে বলতে থাকে, আলিশা প্লিজ শঙ্করবাবুকে ছেড়ে দাও, এরকম কেন করছো তুমি? আলিশা সৃজনের কোনো কথা শোনে না। ও শঙ্করবাবুর ঘাড় কামড়ে ওখান থেকে রক্ত খেতে থাকে। শঙ্করবাবুর দেহটা আস্তে আস্তে স্থির হয়ে যায়। সৃজন কাঁদতে কাঁদতে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। এবার আলিশা শঙ্করবাবুকে ছেড়ে সৃজনের দিকে ঘুরে বসে। সৃজন আলিশার দিকে তাকায়। ওর সারা মুখে রক্ত, চুলগুলো এলোমেলো। সৃজন বুঝতে পারে এ কখনোই আলিশা হতে পারে না। ও এবার জিজ্ঞেস করে, কে আপনি? আমার স্ত্রীর শরীরে কেন ঢুকেছেন? আলিশা সৃজনের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, আমি কল্পনা, তোর বউকে মেরে ফেলার জন্য ওর শরীরে ঢুকেছি। কথাটা বলে কল্পনা নিজের রূপ নেয়। সৃজন কল্পনার দিকে তাকিয়ে বলে, কেন? আমার বউ আপনার কি ক্ষতি করেছে? তোর বউ আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। যে আমার মেয়েকে আমার থেকে দূরে সরাতে চাইবে তাকে মরতে হবে। আলিশা কখনো এমন কাজ করতে পারে না, আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। ওকে মরতেই হবে। ওর শরীর থেকে একটু একটু করে রক্ত খেয়ে ওকে আমি তিল তিল করে মারবো। আমি বেঁচে থাকতে আলিশার কিচ্ছু হতে দেব না। তাহলে আগে তোকেই মারবো, তারপর ওকে। কল্পনা সৃজনের দিকে এগিয়ে আসতে থাকে। হ্যাঁ, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে ছেড়ে দিন। ও মা হতে চলেছে, ওর কিছু হলে আমাদের বাচ্চাটাও বাঁচবে না। সৃজনের কথা শুনে কল্পনা দাঁড়িয়ে যায়। ও পেটে হাত দিয়ে বাচ্চার স্পন্দন অনুভব করে। কল্পনার চোখ বেয়ে জল পড়ে। তিতলি আলমারির ভেতর দিয়ে উকি মেরে সব দেখছিল। ও এবার সাহস করে আস্তে আস্তে বেরিয়ে এসে ওর মাকে বলে, মা, নতুন আন্টি খুব ভালো, তুমি আন্টিকে কষ্ট দিও না। আন্টি কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাবো। তুই কাঁদিস না সোনা মা, আমি তোর নতুন আন্টিকে কিচ্ছু করব না। সৃজন দেখে এতক্ষণ যে মহিলাটির মুখে হিংস্রতা ফুটে উঠেছিল, এখন তার মুখ মমতায় ভরে উঠেছে। সৃজন উঠে দাঁড়ায়। ও দেখে একটা ছায়া মূর্তি আলিশার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আলিশা অজ্ঞান হয়ে পড়ে যেতে যাবে, সৃজন ওকে ধরে ফেলে। তারপর ওকে ডাকতে থাকে। আলিশা আস্তে আস্তে চোখ খোলে। সৃজন ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আলিশা সৃজনকে বলে, এই তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? দেখো আমি আর বেবি দুজনেই ঠিক আছি। সৃজন কোনো কথা না বলে আলিশাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তিতলি আলিশাকে ডেকে বলে, নতুন আন্টি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মামনি, আমি ঠিক আছি। এবার সৃজন আলিশাকে ধরে তোলে। কল্পনা নিজের মানুষ রূপে তিতলির পাশে দাঁড়িয়েছিল। সৃজন কল্পনাকে জিজ্ঞেস করে, আপনাদের কেউ কি এখানে খুন করে লুকিয়ে রেখেছিল? আমাকে সবটা খুলে বলুন। যে বা যারা এই কাজটা করেছিল তাদের আমি শাস্তির ব্যবস্থা করব। সৃজনের কথা শুনে কল্পনা বলতে শুরু করে, আজ থেকে 10 বছর আগের কথা। আমি আমার মেয়ে আর স্বামীর সাথে এই বাড়িতেই থাকতাম। আমার স্বামী ভালো ছিল না, কোনো কাজকর্ম করতো না,
সারাদিন শুধু মদ খেয়ে পড়ে থাকতো। আমি মেশিনে জামা কাপড় সেলাই করতাম, আচার বানিয়ে বিক্রি করতাম, আরও কিছু টুকটাক কাজ করে আমার সংসার চালাতাম। আপনার স্বামী কাজকর্ম করতো না? তাহলে মদ খাওয়ার টাকা কি করে পেত? আমাকে মারধর করে মদ খাওয়ার টাকা নিত। এই রকম করেই চলছিল। আমার মেয়ের 5 বছরের জন্মদিন ছিল কয়েকদিন পরে, তাই আমি কিছু টাকা জমিয়েছিলাম। আশেপাশের কিছু বাচ্চাদের নিয়ে মেয়ের জন্মদিনটা পালন করব। টাকার কথাটা কোনোভাবে আমার স্বামী জেনে ফেলে। ওই টাকাটা নেওয়ার জন্য আমার স্বামীর সাথে খুব ঝামেলা হয় ওই দিন। তুই যে টাকাটা জমিয়েছিস ওই টাকাটা আমাকে দে, ওটা আমার লাগবে। না, ওই টাকা আমি তোমাকে দেব না। ওটা সোনামার জন্মদিনের জন্য আমি রেখেছি। এসব জন্মদিন পালন করতে হবে না। কোথায় রেখেছিস টাকাটা? আমাকে দে তাড়াতাড়ি। ওই টাকা আমি কিছুতেই তোমাকে দেব না। কথাটা বলে কল্পনা চলে যাচ্ছিল। সেই সময় ওর স্বামী বিপ্লব ওর চুলের মুঠি ধরে মারতে থাকে। খুব সাহস হয়েছে না তোর আমার মুখের ওপর কথা বলা? আজকে তোকে শেষ করে দেব। আহ, ছাড়ো বলছি, লাগছে আমার। তিতলি মার চিৎকার শুনে দৌড়ে আসে। বাবা মাকে মারছে দেখে তিতলি কাঁদতে কাঁদতে বাবার হাত থেকে মাকে ছাড়ানোর চেষ্টা করে। মা 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 বাবা, মাকে ছাড়ো, মা লাগছে। মা সোনামা, তুমি ঘরে যাও। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, টাকা দিবি হ্যাঁ কি না? না, দেব না আমি তোমাকে টাকা। তাহলে তুই মর বেটি, মর মর, তাহলে তুই মর বেটি, মর। এই বলে বিপ্লব কল্পনার গলা টিপে ধরে। কল্পনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তিতলি মার ওই অবস্থা দেখে বাবার হাতে কামড়ে দেয়। আহ, শয়তান মেয়ে। এই বলে তিতলিকে ছুঁড়ে ফেলে দেয়। তিতলি দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। মা সোনামা! বিপ্লবকে এক ধাক্কা মেরে সরিয়ে কল্পনা তিতলির কাছে দৌড়ে আসে। ও দেখে তিতলির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। কল্পনা তিতলিকে কোলের মধ্যে নিয়ে নেয়। সোনামা, চোখ খোল। সোনামা, কি হলো তো? সোনামা, চোখ খোল। তুমি কেন হাঁ করে দাঁড়িয়ে আছো ওখানে? যাও না, একটা ডাক্তার দেখে নিয়ে এসো। সোনামা। বিপ্লব আস্তে আস্তে তিতলির কাছে এসে ওর নাকের সামনে হাত দিয়ে বোঝে তিতলি আর বেঁচে নেই। বিপ্লব ঘাবড়ে ওখান থেকে পালিয়ে যায়। মা, তোর কিচ্ছু হবে না। বাবা ডাক্তার ডাকতে গেছে, তুই ঠিক হয়ে যাবে। কল্পনার কান্নার আওয়াজ পেয়ে আশেপাশের কিছু লোক এসে দেখে তিতলি মারা গেছে। কল্পনাকে ওরা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কল্পনা বুঝতে চায় না। ও ওদেরকে ঘর থেকে বের করে দেয়। কল্পনা সারা রাত মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। পরের দিন সকালে আবার সবাই এসে ঘরের বাইরে থেকে মেয়েকে দাহ করার জন্য কল্পনাকে বলতে থাকে, কিন্তু কল্পনা সবাইকে বলে ওর মেয়ে বেঁচে আছে। ওর মেয়ের থেকে সবাইকে দূরে থাকতে বলে। কল্পনাকে বোঝাতে না পেরে প্রতিবেশীরা পুলিশ ডাকার কথা বলে। সেটা কল্পনা শুনে ভয় পেয়ে যায়। ও বুঝে যায় ওরা ওর মেয়েকে ওর থেকে দূরে করে দেবে। তাই প্রতিবেশীরা যখন পুলিশ ডাকার জন্য ওখান থেকে চলে গেল, তখন কল্পনা জল আর কিছু খাবার নিয়ে এই ঘরে এসে লুকিয়ে পড়ে। এই ঘরটার সম্বন্ধে কেউ জানতো না। দরজার সামনে লতানো ফুল গাছ দিয়ে দরজাটা লুকোনো ছিল। তাই পুলিশ এসে সারা ঘর তন্ন তন্ন করে দেখেও ওদেরকে কোথাও খুঁজে পায় না। সবাই ভেবেছিল কল্পনা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কল্পনা খাওয়া দাওয়া বন্ধ করে এই ঘরের মধ্যে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বসেছিল। এইভাবে কল্পনাও একদিন মারা যায়। তারপর থেকে ওদের দুজনের অতৃপ্ত আত্মা এই বাড়িতে রয়ে যায়। তাই এই ঘরে এসে কেউ থাকতে পারতো না। কল্পনা সবাইকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। ও এখনো ভয় পায় এটা ভেবে, যদি ওর মেয়েকে কেউ ওর কাছ থেকে কেড়ে নেয়। কল্পনার দুঃখের কথা শুনে আলিশা আর সৃজনের চোখ বেয়ে জল পড়ে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না।
আমরা এবার মুক্তি পেতে চাই। আমাদের দেহ এই আলমারির মধ্যে রয়েছে। তোমরা আমাদের সৎকার করে অস্থি গঙ্গাতে বিসর্জন দিয়ে দিও, তাহলেই মুক্তি হয়ে যাবে। এই কথা বলে কল্পনা আর তিতলি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তারপর সৃজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শঙ্করবাবুর বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ প্রথমে সৃজন আর আলিশার কথা বিশ্বাস করে না। পুলিশ ভাবে ওরাই শঙ্করবাবুকে খুন করেছে। তবে ভালো করে তদন্ত করার পর ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় ওদেরকে দোষী সাব্যস্ত করতে পারে না। সৃজন আর আলিশা কল্পনার কথা মতো ওদের সৎকার করে ওদের অস্থি নিয়ে কলকাতায় ফিরে আসে। তারপর বাবুঘাটে গিয়ে গঙ্গাতে ওদের অস্থি বিসর্জন করে দেয়। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতের বাড়ি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।